ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। এক, যখন ওপেন কোর্টে রায় ঘোষণা করা হয় তখন থেকে একটা রায় হয়েছে বলে ধরা হয়। প্রোনাউন্সমেন্ট টাইম থেকে একটা রায় আইনসঙ্গতভাবে রায় হিসাবে গণ্য করা হয় আইনের ডেফিনেশন অনুসারে। উনি যখন প্রোনাউন্স করলেন 7 জন মিলে, আগামী 2টি সংসদ নির্বাচন কিভাবে হবে সেটা যখন ওনারা প্রোনাউন্স করলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, সেইখানে যে ওনারা ডেভিয়েট করলেন, ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে 4 জন মিলে দিলেন, যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সাংঘর্ষিক। আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল। সেই পরিবর্তনটা কিভাবে? যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য একটা রিভিউ করতে হবে। রিভিউ কে করতে পারেন? যে কোনো পক্ষও করতে পারেন, আপনি সুমোটোও করতে পারেন। আপনার আইনেই বলা হচ্ছে। খায়রুল হক সাহেব সেই পথ না বেছে, খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। কেন শাস্তিযোগ্য অপরাধ? কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন যে এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। তারপরে উনি সেইটা করে ম্যালিশাসলি করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। আমি আরও বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব, আমি যদি এই সংবিধানকে ধরে নিই, আমার সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি, যদি ধরে নিই সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, রুল অফ ল, হিউম্যান রাইটস, তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে ঋদ্ধ করা, শানিত করা, আরও বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করে যাবে। সেটা বলতে যে আমি বলেছি যে ধরেন এই আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের একটা পিলার ভেঙে পড়ছে, ছাদ ধসে পড়বে, তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন, 2টা পিলার দিলেন, 5টা পিলার দিলেন। এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে, আপনি বলতে পারবেন না যে এই পিলারটা বেসিক স্ট্রাকচার না, কারণ এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করে যাচ্ছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। এর সাথে বলেছি একটি সংবিধান রাজনৈতিক দলিল, সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট। ধরেন আমার বাংলাদেশের 72 সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান। তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে, আমার সংবিধানের রচনা কি হবে, এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন। সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন, সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি। আমরা বললাম যে 91 সালে নির্বাচনের আগে এরশাদের যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল যে এরশাদ পদত্যাগ কার কাছে করবেন। আমি বলেছি, তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মওদুদ সাহেবের কাছে। রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি, গণতান্ত্রিক আন্দোলনে, গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বলল যে না, আমরা এটা মানি না,
তখন কিন্তু কোনো সনদ টনদ লাগেনি। রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। উনি বেঁকে বসলেন, উনি বললেন আমি চাকরি ছেড়ে যাব, আমাকে নিশ্চয়তা দিতে হবে, আমি এখানে আবার আসব। উনি পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে গেলেন, সেখান থেকে তাকে উপরাষ্ট্রপতি করা হলো, তারপরে তার কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করানো হলো। এ কোনো কিছু কিন্তু সংবিধানে ছিল না। এটা রাজনৈতিক বিজয়ী শক্তি, গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি কনসেনসাসের বেসিসে নির্ধারণ করলেন, পরবর্তী পার্লামেন্টে সেটাকে এন্ডোর্স করলেন। দিজ আর কনস্টিটিউশনাল কনভেনশন। সুতরাং গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারে খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লাগে। আমরা বলেছি এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে, সামরিক শাসনে সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়, সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয়। বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময়ে মানুষ হত্যা হয়েছে, গুম হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে, কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ডেমোক্রেসি না সিস্টেম? আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে, ডোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায়, সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য, মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডে। যে 72-এর সংবিধান যদি এই জুলাই বিপ্লবওয়ালারা বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে বলতে যে আমরা 72 সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে, তাহলে সেটাই হতো সংবিধান। রাজ্য হল ছুঁড়ে ফেলতে চাইনি, এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না। 72 আমি বলেছি যে বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে, তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই শব্দটা যদি চাই, কোরআন বাইবেল, আমি বলেছি যে সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট, এটা গ্রো করে, এটা এক্সপ্যান্ড করে, এটা ইন্টারপ্রিটেড হয়, এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয়। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন, সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসোলুট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। 74-এর 25শে জানুয়ারি 4th সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আওয়ামী লীগ।